আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেই টপিকটা থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন হবে না এরকম চিন্তাই করা যায় না, এবং বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষায় প্রশ্ন হবে না এরকমও চিন্তা করা যায় না। এইখান থেকে অবশ্যই অবশ্যই ঘ নাম্বারে তোমাদের প্রশ্ন থাকবে, যেটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি থেকে, এবং টপিকটার নাম হচ্ছে 2 এর পরিপূরক নিয়ে। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা 2 এর পরিপূরক থেকে এমনভাবে শিখব যেন এখান থেকে কোনো ধরনের কনফিউশন তৈরি না হয়। এখানে আমাদের সবচেয়ে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আমার এখানে সংখ্যা দেওয়া থাকে 2টা। এখন 2টাকে যখন আমি 2 এর পরিপূরক নির্ণয় করি তখন আমি বুঝতে পারি না যে আমি কোন সংখ্যাটাকে 2 এর পরিপূরক করব। আমার পুরা প্রসেস জানা থাকে কিন্তু আমি বুঝতে পারি না আসলে যে আমি কোন সংখ্যাটাকে 2 এর পরিপূরক করব। আমি কি একটা সংখ্যার 2 এর পরিপূরক নির্ণয় করব নাকি 2টা সংখ্যাকে 2 এর পরিপূরক নির্ণয় করব, এটা সম্পর্কে আমরা কনফিউশন পড়ে যাই। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই কনফিউশনটাকে দূর করব। আশা করি এই ক্লাসটা যদি তুমি করো তাহলে 2 এর পরিপূরক নিয়ে যে ঘ নাম্বারের সৃজনশীল প্রশ্ন থাকে, আশা করি এইখান থেকে তোমার আর কোনো ধরনের সমস্যা হবে না। ক্লাসটাকে পরীক্ষার আগে আরেকবার যদি দেখতে চাও তাহলে অবশ্যই ক্লাসটাকে হচ্ছে নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো, যেন পরীক্ষার আগের রাতে তোমাকে আর খুঁজে বেড়াতে না হয়। তো আশা হচ্ছে আমরা এখানকার একটা প্রশ্ন দেখি, এবং প্রথমে আমরা এই প্রশ্নটার সমাধান নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব যে এই প্রশ্নটাতে পরীক্ষার মধ্যে আর কি কি পরিবর্তন নিয়ে আসতে পারে। এই কোশ্চেনের মধ্যে যদি পরিবর্তন নিয়ে আসে তাহলে আমরা আমাদের উত্তরের মধ্যে কোন জায়গায় পরিবর্তন নিয়ে আসব, এগুলা নিয়ে আমরা হচ্ছে আজকে ডিটেলসে আলোচনা করব। তো আশা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে তুমি সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে পারো। সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে পারা, তারপরে আমরা সাধারণত কি করি, এই অঙ্কগুলো হচ্ছে সমাধান করে থাকি। তাহলে আমি ধরে নিচ্ছি যে তুমি সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে পারো। আমরা শুধুমাত্র হচ্ছে 2 এর পরিপূরক নিয়ে হচ্ছে ডিটেলসে আজকে আলোচনা করব। ওকে, খেয়াল করো এখানে পি এর মান দেওয়া আছে 36, যেটার ভিত্তি হচ্ছে 8, এবং কিউ এর মান দেওয়া আছে 12, যেটার ভিত্তি হচ্ছে 16। এবার প্রশ্নটার মধ্যে বলা হচ্ছে যে উদ্দীপকের সংখ্যা দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। যখনই প্রশ্নের মধ্যে এই যোগের মাধ্যমে কথাটা চলে আসে তখনই আমাকে ধরে নিতে হয় যে এই সংখ্যাটাকে আমাকে কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। তো এখানে যোগের মাধ্যমে ছাড়াও আরো বিশেষ কিছু কথা থাকতে পারে। তো কোন কথাগুলো থাকলে আমরা 2 এর পরিপূরক নির্ণয় করব সেটা হচ্ছে আমি ক্লাসের শেষে আলোচনা করব। এইখানে যোগের মাধ্যমে ছাড়া আর কি কি কথা থাকলে আমাকে 2 এর পরিপূরক দিয়ে অঙ্কটা করতে হবে সেটা আমি হচ্ছে ক্লাসের শেষে বলতেছি। আজকে দেখো হচ্ছে প্রথমে দেখো হচ্ছে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব পি এর মান এবং কিউ এর মানটাকে। এবার প্রথমে আমরা কিভাবে উত্তরটা লেখা শুরু করব। প্রথমে আমরা দিয়ে দিব যে দেওয়া আছে পি এর মান এবং কি কিউ এর মান। এই মানটা দেওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে এই যে মানটা, প্রথম যে মানটা আছে এই মানটাকে আমরা কি করব, এই মানটাকে আমরা হচ্ছে দশমিকে নির্ণয় করে নেব। অনুরূপভাবে পরের যে দ্বিতীয় সংখ্যাটার মানটা দেওয়া থাকবে ওই মানটাকেও আমরা কি করব, দশমিকে বের করে নেব। কেন দশমিকে বের করে নিব, কারণ এখানে বলা আছে যে উদ্দীপকের সংখ্যা দুইটার পার্থক্য। এখন আমাকে যদি বলা হয় যে তুমি দুইটার সংখ্যার পার্থক্য নির্ণয় করো, মনে করো তোমার কাছে আছে হচ্ছে 500 টাকা আর তোমার বন্ধুর কাছে আছে হচ্ছে 200 টাকা, তাহলে বলো তো তুমি কোনটা থেকে কোনটাকে বাদ দিবা? নিশ্চয়ই যার কাছে 500 টাকা আছে ওই 500 টাকা থেকে কি করবা, 200 টাকা অর্থাৎ ছোট সংখ্যাটাকে কি করবা, বাদ দিবা, তাই না? সেই জন্য এখন এখানে যখন 36 আর 12 যখন ভিত্তিগুলো আলাদা আছে তখন আমি বুঝতে পারবো না যে আমার কোন সংখ্যাটা ছোট আর কোন সংখ্যাটা বড়। তো আমরা নর্মালি পার্থক্য নির্ণয় করার জন্য কি করি, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটাকে বাদ দিই। এখন এই প্রশ্নটার ক্ষেত্রে যেহেতু ভিত্তিগুলো আলাদা আছে তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারবো না যে কোন সংখ্যাটা ছোট
আর কোন সংখ্যাটা বড়। এইটাকে যদি আমি আইডেন্টিফাই করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সংখ্যাগুলোর দশমিক মান বের করতে হবে। তো আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরে শিখছি যে কিভাবে একটা সংখ্যার দশমিক মান বের করতে হয়। তো অক্টালে যদি থাকে তাহলে 3 ইন্টু 8 পাওয়ার কি হবে 1 প্লাস 6 ইন্টু 8 পাওয়ার কি হবে 0, কারণ আমরা পাওয়ার চিহ্নিত করি কিভাবে, এভাবে, এটা 0 এটা কি 1, তাহলে 3 ইন্টু 8 পাওয়ার 1 প্লাস 6 ইন্টু 8 পাওয়ার কি 0। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো হচ্ছে 30 পাবো। ওকে, তাহলে আমরা কি করলাম 36 এর দশমিক মানটা বের করে নিলাম। অনুরূপ ভাবে এইগুলা তোমাদের পরীক্ষায় দেখানোর দরকার নাই, তোমরা যদি চাও তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে এই মানগুলাকে কি করতে পারবা, রূপান্তর করে নিতে পারবা, অথবা তুমি চাইলে হচ্ছে খাতায় অন্য জায়গায় কি করতে পারো, রাফ করতে পারো। আবার যদি তুমি চাও তাহলে তুমি দরকার হলে এই অংশটা হচ্ছে কোশ্চেনের মধ্যে তোমার উত্তরের মধ্যে লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। এখানে তুমি সরাসরি মানটা বসাই দিতে পারবা, আবার যদি তুমি চাও তাহলে তুমি কি করতে পারবা এবং রূপান্তরটা করে দেখাই দিতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পি এর মানটাকে হচ্ছে দশমিকে বের করে নিলাম, অনুরূপভাবে কিউ এর মানটাকে আমরা কি করলাম, দশমিকে বের করে নিলাম। এখন দশমিকে বের করার ফলে আমাদের সুবিধাটা কি হলো, আমাদের সুবিধাটা হচ্ছে যে দেখতেছি আমি কিউ এর মানটা বড় এবং পি এর মানটা কি ছোট। যেহেতু কিউ এর মানটা বড় আর পি এর মানটা ছোট, তার মানে আমাকে কি করতে হবে, আমাকে নিশ্চয়ই বড় মানটা থেকে কি করতে হবে, ছোট মানটাকে বাদ দিতে হবে। সেজন্য আমাদের যেহেতু পার্থক্য নির্ণয় করতে হবে, এই পার্থক্য নির্ণয় করার জন্য এবার আমরা কি লিখলাম, পার্থক্য। তাহলে পার্থক্য বড় মানটা থেকে আমরা কি করলাম, ছোট মানটাকে হচ্ছে বাদ দিলাম। ওকে, এখন আমাদেরকে কিসের মাধ্যমে নির্ণয় করতে হবে, যোগের মাধ্যমে। যেহেতু যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে সেই জন্য আমরা কি করলাম, এই 47 দশমিকের মানটাকে রাখে দিলাম, মাঝখানে প্লাস চিহ্ন দিলাম, এইখানে আমরা দিলাম হচ্ছে মাইনাস চিহ্ন। কেন, দেখো তো প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখন এইখানে আমরা যখন প্লাস দিব, দেখো তো তাহলে এই সংখ্যাটা, এই যে 47 এই সংখ্যাটার সাথে কি -30 এই সংখ্যাটাকে আমরা কি করব, যোগ করব। আর এটা যদি আমি যোগ করি তাহলে আমার কি হবে, পার্থক্যটা বের হয়ে যাবে। এটাই বলা হচ্ছে যে দুইটি সংখ্যা দুইটার পার্থক্য কি যোগের মাধ্যমে নির্ণয় করো। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, 47 থেকে -37টা হচ্ছে বাদ দেব। আচ্ছা, এখন এইখানে আমাদের যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আমি কোন সংখ্যাটাকে, একটা পেলাম হচ্ছে 47 আর একটা কত পেলাম -30, কোন সংখ্যাটাকে আমরা 2 এর পরিপূরক করব, এইটা উত্তর হচ্ছে তোমরা খুব সুন্দরভাবে নোট করে রাখো। সব সময় মনে রাখবা যেই সংখ্যার সামনে মাইনাস চিহ্ন থাকবে ওই সংখ্যাটাকে 2 এর পরিপূরক করতে হবে। আরেকবার বলতেছি, যেই সংখ্যার সামনে মাইনাস চিহ্ন থাকবে সেই সংখ্যাটাকে 2 এর পরিপূরক করতে হবে। এবার আমরা আসো দেখি যে কোন সংখ্যাটার সামনে মাইনাস চিহ্ন আছে। দেখো তো এখানে 47 এটার সামনে হচ্ছে প্লাস চিহ্ন থাকবে এবং 30 এই 30 সংখ্যাটার সামনে দেখো তো কি আছে, আমাদের মাইনাস চিহ্ন আছে। তার মানে তোমাকে ধরে নিতে হবে যে 30 যে সংখ্যাটা আছে ওই 30 সংখ্যাটাকে আমাকে কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। তো আসলে এবার আমরা কি করব, 30 সংখ্যাটাকে 2 এর পরিপূরক করব। তাহলে এখানে আমি যদি তোমাদেরকে মার্ক করি, তাহলে প্রথম মনে করো যে এটা আমি বোঝার জন্য দিলাম যে স্টেপ 1, এটা লেখার দরকার নাই, জাস্ট আমি বোঝার জন্য বলতেছি। 1 নাম্বার স্টেপে আমাদের কাজ হচ্ছে সংখ্যা দুইটার দশমিক মান বের করব। যদি আগে থেকে দশমিক মান দেওয়া থাকে তাহলে তো ভালোই, কিন্তু যদি দশমিক মান দেওয়া না থাকে তাহলে আমরা কি করব, দশমিক মানটাকে বের করে নেব। কেন দশমিকের মানটাকে বের করে নেব, কারণ আমার দরকার কোনটা ছোট সংখ্যা আর কোনটা বড় সংখ্যা। এখান থেকে আমি বড় এবং ছোট সংখ্যাটাকে কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। ওকে, আচ্ছা, এবার পার্থক্য এই জায়গায় আমি লিখব বড় সংখ্যাটা থেকে কি ছোট সংখ্যাটাকে বাদ দিয়ে দেব। তাহলে বড় সংখ্যা কত আছে আমাদের 47, ছোট সংখ্যা কত 30, তাহলে 47 থেকে 30টাকে কি করলাম, বাদ দিলাম। এখন এটাকে আমাদের কিসের মাধ্যমে করতে হবে, যোগের মাধ্যমে। সেজন্য আমরা কি করলাম, এই মাইনাসটার এই জায়গায় বসালাম কি যোগ। এখন যোগ যদি বসাই তাহলে এখানে হচ্ছে আমাদের প্লাস আর এখানে কি হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি পাচ্ছি আমরা, মাইনাস চিহ্ন পাচ্ছি। এখন দেখো তো এই দুইটার মধ্যে আমাদের কোনটার সামনে মাইনাস চিহ্ন আছে, 30 এর সামনে মাইনাস চিহ্ন আছে। তাহলে এটাকে আমি মার্ক করতেছি যে হচ্ছে স্টেপ 2। এটা কেন করব, এটা করব কারণ হচ্ছে আমাকে দেখতে হবে যে কোনটার সামনে মাইনাস চিহ্ন আছে। তাহলে আমরা
মাইনাস চিহ্ন কার সামনে পাইছে 30-এর, তার মানে আমরা ধরে নিব যে 30-এর 2-এর পরিপূরক নির্ণয় করতে হবে। এখানে কিন্তু আরো অন্য সংখ্যা 47-এর সামনেও মাইনাস চিহ্ন থাকতে পারে, তখন কি করব এটা নিয়ে আমি একটু পরে তোমাদেরকে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমাদের যেহেতু 30-এর সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে এবার আমরা কি করব 30-এর 2-এর পরিপূরক করব। আর 2-এর পরিপূরক করা মানে আমরা কি জানি যে আমাকে আগে ওইটার বাইনারি মান বের করতে হবে। সেজন্য আমরা কি করলাম, এই যে 30-এর বাইনারি মানটাকে বের করে নিলাম। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরের মাধ্যমে তোমরা কি করবা, এটাকে হচ্ছে বাইনারি মানটাকে নির্ণয় করে নিবা। আচ্ছা, তাহলে 30-এর যদি বাইনারি মান নির্ণয় করি তাহলে আমরা এইটা পাবো। এখন এই পরিপূরকের হিসাবগুলো আমরা সাধারণত কয় বিটের জন্য হিসাব করি, 8 বিটের জন্য হিসাব করি। সেজন্য আমরা কি লিখবো, 8 বিট রেজিস্টার এর জন্য। তাহলে 30-এর বাইনারি মানটা হচ্ছে আমাদের কি 8 বিটের জন্য। এখানে 1 2 3 4 5 5টা বিট আছে, তাহলে 8 বিট করার জন্য আমাকে কি করতে হবে, আরো অতিরিক্ত 3টা বিট দরকার। আর ওই তো অতিরিক্ত 3টা বিট নেওয়ার জন্য আমরা কি করব, সামনে 3টা জিরো দিয়ে দেব। ওকে, তাহলে এখানে আমরা বিট কয়টা পেলাম, 8টা। আচ্ছা, তাহলে 8 বিটের জন্য আমরা 30-এর একটা বাইনারি মান পেলাম। এবার আমাদেরকে কি করতে হবে, এই যে 30-এর যে বাইনারি মানটা আছে 8 বিটের জন্য, এটাকে আমরা কি করব, 1-এর পরিপূরক করব। এখন 1-এর পরিপূরক করা মানে কি, 1-এর পরিপূরক করা মানে হচ্ছে 0-র জায়গায় 1 বসাইতে হবে আর 1-এর জায়গায় 0 বসাইতে হবে। তাহলে 0-র জায়গায় 1, 0-র জায়গায় 1, 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0, 0-র জায়গায় 1। তার মানে আমরা কি পেলাম, এখানে 1-এর পরিপূরক মানটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে 1 যোগ করে দিব। আমরা কি জানি যে 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক হয়। তাহলে আমরা এখান থেকে 1-এর পরিপূরকটা পাইলাম, তাহলে এটার সাথে আমরা কি করব, 1 যোগ করে দেব। এখন আমরা যদি 1 যোগ করি, কোন পদ্ধতিতে যোগ করব, বাইনারি পদ্ধতিতে। তাহলে বাইনারি পদ্ধতিতে যদি যোগ করি, তাহলে দেখো তো 1 আর 1-এর যোগ করলে হয় 0, এবং হাতে কত থাকে 1, ওই একটা কথাই চলে আসে বাম পাশে। এই জায়গায় আসে আমরা হচ্ছে আরেকটা ভুল করি। এখানে দেখো তো এই 1টা কার সাথে যোগ হবে, এই 1টা যোগ হবে 1-এর যে পরিপূরকের মানটা আছে সেটার সাথে। এখন আমরা ভুল করে কি করি, আমরা ভুল করে যেটা করি যে আমরা হচ্ছে একদম উপর থেকে এই যে এইখান থেকে একদম যোগ করা শুরু করি, 3টাকে একসাথে যোগ করি। এরকম কিন্তু করা যাবে না। 1-এর যে পরিপূরক, 1-এর পরিপূরকের মান কোনটা, এই লাইনটা। তার মানে এই লাইনটার সাথে আমাকে শুধুমাত্র কি করতে হবে, 1 যোগ করতে হবে। উপরের লাইনটাকে কিন্তু আর হিসাব করা যাবে না। ওকে, তাহলে আমরা কি করলাম, 1-এর সাথে 1 যোগ করলে কি হয়, বাইনারিতে 0, হাতের কত থাকে 1, ওই একটা কথাই চলে আসবে বাম পাশে চলে আসবে। এখন বাম পাশে আমাদের কি আছে 0, 0-র সাথে যদি আমি হাতে 1 যোগ করি তাহলে আমাদের যোগফল কত হয়, 1 হয়। আচ্ছা, যেহেতু 1 হয় তাহলে 1 বসাই দিলাম। এখন কি আর হাতে থাকবে, হাতে থাকবে না। যেহেতু থাকবে না তাহলে আমাদের কি এই 0টা বসে যাবে, এই 0টা কি বসে যাবে, এই 0টা বসে যাবে, 1 1 1 বসে যাবে। আর এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের -30-এর বাইনারি মান। এবার যদি আমরা ভালোভাবে খেয়াল করি, এখানে দেখো আমাদের কি কি দরকার, আমাদের দরকার হচ্ছে -30-এর বাইনারি মান, তার সাথে দরকার হচ্ছে 47-এর বাইনারি মান। তো আমরা কি পাইলাম, -30-এর বাইনারি মানটা কি পাইলাম, এখান থেকে হচ্ছে 2-এর পরিপূরকের মাধ্যমে নির্ণয় করে ফেললাম। আচ্ছা, তাহলে এইটাকে আমি দিলাম হচ্ছে, মনে করো হচ্ছে স্টেপ 3, এটার নাম দিলাম হচ্ছে স্টেপ 3। ওকে, তাহলে আরেকবার রিপিট করতেছি। 1 নাম্বার স্টেপে আমাদের কাজ হচ্ছে যে সংখ্যাগুলোর দশমিক মান নির্ণয় করা। কারণ কি, সেটা একটু আগে বলছি। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে যে পার্থক্য নির্ণয় করা। পার্থক্য কিভাবে নির্ণয় করব, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটাকে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের হচ্ছে সামনে যোগ চিহ্ন দিয়ে ওটার সামনে কি চলে আসবে, মাইনাস চিহ্ন চলে আসবে। আচ্ছা, 3 নাম্বার আমাদের যে কাজটা সেটা হচ্ছে যার সামনে মাইনাস চিহ্ন থাকবে তাকে আমরা কি করব, 2-এর পরিপূরক নির্ণয় করব। তাহলে এখানে আমাদের 30-এর সামনে মাইনাস চিহ্ন, সেজন্য 30-এর কি করলাম, 2-এর পরিপূরক মানটা নির্ণয় করলাম। এবার কাজ কি, এরপরে আমাদের কাজ হচ্ছে 8 বিটের জন্য এবার আমাদের মান কার কার দরকার, 47-এর মান দরকার, তার সাথে হচ্ছে -30-এর মান দরকার। তাহলে -30-এর মান তো আমি বের করে রাখলাম 2-এর পরিপূরকের সাহায্যে। তাহলে এবার আমার কি দরকার, 47-এর বাইনারি মান দরকার, এবং এই মানগুলা অবশ্যই 8 বিটের জন্য সাজাই নেব। ওকে, আচ্ছা, এখন 8 বিটের জন্য তাহলে 47 এর মান মেইনলি হবে আমাদের হচ্ছে এতটুকু অংশ,
47-এর বাইনারি মান। এতটুকু যদি আমাদের 47-এর বাইনারি মান এটা আমরা নির্ণয় করে পাবো। এবং 47-এর বাইনারি মান যদি এতটুকু পাই তাহলে আমাদের এখানে বিট সংখ্যা কয়টা আছে? 6টা। তাহলে অতিরিক্ত কি লাগবে? আরো 2টা বিট লাগবে 8 বিটের জন্য। সেজন্য আমরা কি করলাম? সামনে আরো 2টা জিরো দিয়ে দিলাম। ওকে? তাহলে এখানে এই যে 47-এর যে মানটা ছিল এই 47-এর বাইনারি মানটাকে বসাইলাম। ওকে? আচ্ছা, বারবার বলতেছি যার সামনে মাইনাস চিহ্ন থাকবে শুধুমাত্র তাকে 2 এর পরিপূরক করতে হবে। ওকে? তো এখানে 47-এর সামনে তো মাইনাস চিহ্ন নাই, যার কারণে আমরা কি করি নাই? 47-এর 2 এর পরিপূরক নির্ণয় করি নাই, শুধুমাত্র 8 বিটের জন্য 47-এর বাইনারি মানটাকে লিখছি। ওকে? এবার আসা হচ্ছে এরপর হচ্ছে আমাদের কি লাগবে? -30 লাগবে। তাহলে -30-এর বাইনারি মান কিন্তু আমরা 2 জায়গায় পাচ্ছি। একের পরিপূরক মানে হচ্ছে ধনাত্মক সংখ্যাটা কি হয়ে যায়? ঋণাত্মক হয়ে যায়। তাহলে এখানেও কিন্তু আমরা মাইনাস চিহ্ন পাইছি, আবার 2 এর পরিপূরক এখানেও আমরা কি পাইছি? মাইনাস চিহ্ন পাইছি। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে সব সময় 2 এর পরিপূরকের যে মাইনাস চিহ্নটা পাবো এই মাইনাস চিহ্নটার মানটাকে আমাকে নিতে হবে। ওকে? আচ্ছা, তাহলে -30-এর যে মানটা পাইলাম আমরা এই মানটাকে কি করব? এই জায়গার মধ্যে বসাই দেব। তাহলে আমি যদি বসাই দিই তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 3টা 1 আছে, তাহলে 3টা 1 দিলাম, তারপরে হচ্ছে 3টা 0 আছে, 3টা 0 দিলাম, তারপরে 1 0 1 0। অর্থাৎ এই যে -30-এর যে 2 এর পরিপূরক মানটা পাইছি এই মানটাকে আমি কি করলাম? এই জায়গার মধ্যে বসাই দিলাম। ওকে? আচ্ছা, এবার আমরা কি করব? এইখানে আসে আমাদের আর একটা কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে আমরা এই দুইটা সংখ্যাকে কি যোগ করব নাকি বিয়োগ করব, এটা নিয়েও আমাদের কি হয়? মনের মধ্যে কনফিউশন তৈরি হয়। তো তুমি পরিপূরক মানটা নির্ণয় করার পর যখন ফাইনাল রেজাল্টে আসবা তখন মনে রাখতে হবে যে তোমাকে এখানে যোগ করতে হবে, এখানে আর বিয়োগ করা যাবে না। ওকে? আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? এই দুইটা সংখ্যাকে কি করব? যোগ করব। এখন যদি নরমালি যোগ করি বাইনারিতে, তাহলে বাইনারি যোগের নিয়মে তোমরা লিখে দিবা। তাহলে 1 আর 0 যোগ করলে কি হয়? 1। দুইটা 1 এ যদি যোগ করি তাহলে যোগফল কত হয়? 0। এবং হাতে কত থাকে? 1। ওই 1টা কোথায় চলে আসবে? বাম পাশে। এবার বাম পাশে 1 1 0, তার মানে এই লাইনে কয়টা 1 হচ্ছে? দুইটা 1। তাহলে দুইটা 1 এ যদি যোগ করি তাহলে যোগফল আবার কি হবে? 0 হয়ে যাবে। আচ্ছা, তার মানে যোগফল হচ্ছে 0। আবার হাতে কত থাকবে? 1। ওই 1টা আবার কত চলে আসবে? বাম পাশে। তাহলে 1 1 0। তাহলে এই লাইনে আমরা কয়টা 1 পাচ্ছি? দুইটা 1। আবার যদি দুইটা 1 এ যোগ করি তাহলে যোগফল কি হয়? 0 হয়। তাহলে এই লাইনটাতে আমরা কি পাচ্ছি? 0। এবং হাতে কত থাকবে? হাতে 1। ওই 1টা কি বাম পাশে চলে আসবে। তাহলে বাম পাশে যদি আসে তাহলে 1 0 0, তার মানে এই লাইনে 1 কয়টা আছে? একটা। তাহলে ওই 1টা আমাদের কি হবে? এই জায়গার মধ্যে বসে যাবে। ওকে? আচ্ছা, এবার এই 1টা তো বসে গেল, তার মানে আমাদের হাতে থাকবে না। যেহেতু হাতে থাকবে না তাহলে 1 আর 1 এ কি হবে? 0 হয়ে যাবে। আবার হাতে কত থাকবে? 1। আচ্ছা, ওই 1টা কোথায় আসবে? বাম পাশে। তাহলে 1 0 1, তার মানে এই লাইনে 1 কয়টা পাচ্ছি? দুইটা। তাহলে দুইটা 1 এ যোগ করলে যোগফল কি হবে? 0। এবং হাতে কত থাকবে? আবার 1 থাকবে। ওই 1টা কি হবে? বাম পাশে চলে আসবে। তাহলে 1 1 0, তার মানে এখানে কয়টা 1 পাচ্ছি আমরা? দুইটা। তাহলে দুইটা 1 এ যোগ করলে আবার যোগফল কি হবে? 0। এবং হাতে কত থাকবে? হাতে 1। ওই 1টা কি করব? বাম পাশে বসাই দেব, যেহেতু এদিকে আমাদের কোনো সংখ্যা নাই, তার মানে কি ওই 1টা বসে যাবে। ওকে? ইকুয়াল। এবার 47 থেকে যদি আমি 30 বাদ দেই তাহলে কত থাকবে? ভালোই খেয়াল করো, এই দুইটা সংখ্যাকে কিন্তু আমাদের কি করতে হচ্ছে? যোগ করতে হচ্ছে। এখন এখানে 47 আর এখানে -30 যদি যোগ করি তাহলে 47 থেকে 30 বাদ চলে যাচ্ছে, তাহলে কত থাকবে বলো তো? তাহলে এখানে থাকবে হচ্ছে 7, আর এখানে হচ্ছে 4 থেকে যদি 3 বাদ দেই তাহলে থাকবে কত? 1। তার মানে হচ্ছে 17 দশমিক। আর 17 এর সামনে কি হবে? যোগ চিহ্ন হবে। কেন যোগ চিহ্ন হবে? কারণ দেখো যোগ চিহ্নের যে সংখ্যাটা এই সংখ্যাটা বড় আর বিয়োগ চিহ্নের সংখ্যাটা কি? ছোট, যার কারণে আমরা সংখ্যাটার সামনে কি পাচ্ছি? যোগ চিহ্ন পাচ্ছি। ওকে? আচ্ছা, এবার এতটুকু করার পর আমাদের কাজ হচ্ছে যে স্থান বিটটাকে চিহ্নিত করে দিব এবং ওভারফ্লো যে বিটটা, যেটাকে আমরা ক্যারি বিট বলি, ওইটাকে আমরা কি করব? চিহ্নিত করে দিব। তাহলে আমরা যদি স্থান বিট বলি তাহলে বলো তো এখানকার কত নাম্বার বিটটা স্থান বিট হবে? ওকে, তাহলে 8 নাম্বার বিটটা কি হবে? স্থান বিট হবে। তাহলে চিহ্নিত করো। 1 2 3 4 5 6 7 8। এই 8 নাম্বার বিটটাকে আমরা কি করব? স্থান বিট বলবো। ওকে? তাহলে এটাকে বলতেছি আমরা স্থান বিট বা চিহ্ন বিট।
আর এই যে ওয়ানটা থাকতেছে অতিরিক্ত, এটাকে বলতেছি আমরা ক্যারি বিট বা ওভারফ্লো বিট। ওকে, এই দুটোকে আমরা কি করব, চিহ্নিত করে দেব। আচ্ছা, স্থান বিটের কাজ কি? স্থান বিটের কাজ হচ্ছে সংখ্যাটা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটাকে চিহ্নিত করবে। খেয়াল করো, স্থান বিটের মান যদি 0 হয় তাহলে সংখ্যাটা কি হবে, ধনাত্মক। তাহলে স্থান বিটের মান যেহেতু 0, সেজন্য সংখ্যাটা কি পাইছি, ধনাত্মক পাইছি। আর এখানে ক্যারি বিটের হিসাব করা যাবে না। ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের কি এটার উত্তর। শেষে তোমরা উত্তর লিখবা যে চিহ্ন বিট বাদ দিয়ে নির্ণয় যোগফল 17 বা এই সংখ্যাটাকে কি করবা, লিখে দিবা। ওকে, তাহলে তোমার উত্তরটা হয়ে গেল। এখন আমরা যে জিনিসটা দেখবো যে এই সংখ্যাটাকে বা এই প্রশ্নটাকে বোর্ড পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় আর কি কি পরিবর্তন করতে পারে। এক, প্রথমে আসা, এখানে আমাদের বলা ছিল যে উদ্দীপকের সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। উদ্দীপকের সংখ্যা দুটির পার্থক্য অর্থাৎ কোন সংখ্যাটা থেকে কোন সংখ্যাটাকে বাদ দিবা সেটা কিন্তু তোমাকে নির্দিষ্ট করে বলে দেয় নাই। যার কারণে আমরা কি করছি, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটাকে বাদ দিছি। কারণ নর্মাল নিয়ম অনুযায়ী আমরা কি জানি যে বড় সংখ্যা থেকে কি করতে হয়, ছোট সংখ্যাটাকে বাদ দিতে হয়। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে নর্মাল নিয়ম। এবার পরীক্ষার মধ্যে আমাদের কি পরিবর্তন নিয়ে আসতে পারে। এক, এখানে সংখ্যা দুটির পার্থক্য বলছে না, এরকম না দিয়ে তোমাকে নির্দিষ্ট করে এরকম বলে দিতে পারে। বলা হইল যে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ এর মান যোগের মাধ্যমে নির্ণয় করো। এবার কি করবা, পি মাইনাস কিউ এর মান কি করো, যোগের মাধ্যমে নির্ণয় করো। এবার তুমি কি করবা, এবার কি করতে হবে সেটা একটু বলি। খেয়াল করো, যদি আমাদের পি মাইনাস কিউ চাই, তার মানে এই স্টেপ 2টা আমাদের কি হয়ে যাবে, দেখো তো, পি মাইনাস কিউ যেটা আমাদের নির্দিষ্ট করে বলে দিছে যে পি থেকে কি বাদ যাবে, কিউ বাদ যাবে। তাহলে পি থেকে কিউ বাদ দিলাম, তাহলে এটাকে যদি আমি হিসাব করি তাহলে পি এখানে কি যোগ চিহ্ন চলে আসবে, আর এখানে কি চলে আসবে, মাইনাস কিউ চলে আসবে। এবার বলো তো আমাকে কোনটাকে 2 এর পরিপূরক করতে হবে। এই প্রশ্নটা যদি আমাদের পরীক্ষায় থাকতো তাহলে কোনটাকে আমরা 2 এর পরিপূরক করবো এখানে, রাইট। আমি বলছিলাম যার সামনে মাইনাস চিহ্ন থাকবে তাকে সবসময় 2 এর পরিপূরক করতে হবে। এবার বলো তো এটার ক্ষেত্রে মাইনাস চিহ্নটা আছে কার সামনে, কিউ এর সামনে। এখন সেটা ছোট হোক অথবা বড় হোক, যার সামনে মাইনাস চিহ্ন তাকে 2 এর পরিপূরক করতে হবে। তাহলে খেয়াল করো তো, এখানে আমরা কিউ এর সামনে কি মাইনাস চিহ্ন পাচ্ছি না। এখন আগেরটাতে আমরা হচ্ছে নর্মাল নিয়ম অনুযায়ী যে 30টাকে 2 এর পরিপূরক বের করছিলাম, বাট এইটা অনুযায়ী আমরা এবার 2 এর পরিপূরক কার মান বের করব, নিশ্চয় হচ্ছে কিউ এর যে মানটা আছে ওইটাকে 2 এর পরিপূরক করব। তাহলে খেয়াল করো তো কিউ এর মান কত দেওয়া আছে, কিউ এর মান 47। তাহলে এখানে আমরা যখন 30 এর বাইনারি মানটা বের করছিলাম, এই 30 এর বাইনারি মানটাকে 2 এর পরিপূরক না করে আমাদেরকে কি করতে হবে, এবার হচ্ছে এই যে মাইনাস কিউ মানে হচ্ছে কত, 47। এই 47 এর যে মানটা আছে ওই মানটাকে আগে বাইনারিতে বের করব, তারপরে 8 বিটের জন্য সাজাই নিব, 1 এর পরিপূরক করব, তারপরে 1 যোগ করে দিয়ে 2 এর পরিপূরক করব কোন সংখ্যাটা, যার সামনে মাইনাস চিহ্ন, অর্থাৎ কিউ মানে কত, 47। তার মানে এইটা যদি আমাদের প্রশ্ন হইতো তাহলে আমাকে কি করতে হইতো, কিউ সংখ্যাটাকে 2 এর পরিপূরক নির্ণয় করতে হইতো। তখন কিন্তু আর পিটাকে 2 এর পরিপূরক করা যাবে না। তাহলে আমরা কি করতাম, তাহলে এইখানে আমরা কিউ এর যে মানটা আছে কিউ এর মানটাকে 2 এর পরিপূরক করে কিউ এর মানটা নির্ণয় করে নিতাম, মানে কিউ থেকে হচ্ছে মাইনাস কিউ করে নিতাম। আর এখানে হচ্ছে পি এর যে মানটা, অর্থাৎ যখন আমাদের 30, এই 30 এর মানটাকে শুধুমাত্র আমরা কি করতাম বলতো, 8 বিটের জন্য হচ্ছে সাজিয়ে নিতাম। তারপরে আবার আগের নিয়ম, ওই পি এর মানটা আর কিউ এর যে মাইনাস চিহ্নের যে 2 এর পরিপূরক মানটা পাবো ওইটাকে কি করে দেব, যোগ করে দেব। তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে, চলে আসবে। তবে এই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, যখন কিউ এর সামনে মাইনাস চিহ্ন থাকবে তখন কিন্তু এখানে চিহ্নটা কি হয়ে যাবে, মাইনাস চিহ্ন হয়ে যাবে, কারণ বড় সংখ্যাটার সামনে কি আছে, মাইনাস চিহ্ন আছে। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আমাদের কি থাকতে পারে। 3 নম্বর প্রশ্নে আমাদের বলতে পারে মাইনাস পি আর মাইনাস কিউ বলছে না। এখন আমাদের প্রশ্নটা বলতে পারে এইরকম যে মাইনাস পি ও
মাইনাস কিউ, মাইনাস পি ও মাইনাস কিউ মনে করো এখানে বলা হয় না এরকম মাইনাস পি প্লাস মাইনাস কিউ এর মান যোগের মাধ্যমে নির্ণয় করো। যদি আমাদের প্রশ্নটা এইরকম থাকতো তাহলে এবার বলো এখানকার কি কি পরিবর্তন করতে হতো আমাদের, বা কোন জিনিসগুলো নিয়ে আসতে হতো। এখন যদি এই প্রশ্নটা থাকে তাহলে এবার তোমরা বলো যে কোন সংখ্যাটাকে আমরা 2 এর পরিপূরক করব, পি এর মানটাকে 2 এর পরিপূরক নির্ণয় করব নাকি কিউ এর মানটাকে 2 এর পরিপূরক নির্ণয় করব। এবার এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে 2 নাম্বার স্টেপটা আমাদের কি দাঁড়াচ্ছে, 2 নাম্বার স্টেপে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস পি যোগ কি মাইনাস কিউ। এবার বলো তো মাইনাস চিহ্নটা আছে কার সামনে, পি এর সামনেও মাইনাস চিহ্ন আছে, কিউ এর সামনেও কি আছে মাইনাস চিহ্ন আছে। তাহলে আমাকে 2 এর পরিপূরক করতে হবে কার, নিশ্চয়ই এবার আমাকে পি এর যে মানটা আছে ওই মানটাকেও 2 এর পরিপূরক করতে হবে, আবার কিউ এর যে মানটা আছে ওই কিউ এর মানটাকেও কি করতে হবে 2 এর পরিপূরক করতে হবে। কেন, কারণ এবার কিন্তু আমাদের মাইনাস চিহ্নটা একটার ক্ষেত্রে নাই, মাইনাস চিহ্নটা কয় জায়গায় আছে, 2 জায়গায় আছে, অর্থাৎ দুইটার সংখ্যার সামনে কি আছে মাইনাস চিহ্ন আছে। যেহেতু দুইটার সামনেই মাইনাস চিহ্ন আছে তার মানে আমাকে পি এর মানটাকেও 2 এর পরিপূরক বের করতে হবে, আবার কিউ এর মানটাকেও 2 এর পরিপূরক করতে হবে। কারণ বলছিলাম যে যার সামনেই মাইনাস চিহ্ন তাকে 2 এর পরিপূরক করতে হবে। তাহলে এইবার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করতাম, এখানে তো আমরা হচ্ছে পি এর যে মানটা আছে 30, এই 30 2 এর পরিপূরক মান বের করছি, তাই না। আচ্ছা এবার এটার সাথে এবার আমাকে কি করতে হইতো, এই পি এর মানটা বের করার পর কিউ এর যে মানটা আছে এই কিউ এর মানটাকে আবার সেম প্রসেসে আমাদের কি করতে হইতো, এইভাবে হচ্ছে আমাদের কি করতে হইতো, এখানে কিউ এর মানটাকেও কি করতে হইতো এই 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হইতো। তাহলে খেয়াল করো এখানে কিউ এর কি 2 এর পরিপূরক মান পাইতাম না আমরা একটা, তাহলে কিউ এর যে আমরা 2 এর পরিপূরক মানটা এখানে পাইতাম, তাহলে এবার দেখো এখান থেকে আমরা মাইনাস পি এর মানটা পেয়ে যেতাম 2 এর পরিপূরকের মাধ্যমে, আবার এখানে আমরা কি পাইতাম কিউ এর 2 এর পরিপূরক মানটা পেয়ে যেতাম। কিউ এর পরিপূরক করা মানে কি কিউটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, তার মানে এই যে পি এর যে মানটা পাবো মাইনাস পি এবং কিউ এর যে 2 এর পরিপূরক মানটা পাবো মাইনাস কিউ, এই মানটা আর এই মানটাকে তখন আমরা এখানে বসাই দিয়ে কি করে দিতাম যোগ করে দিতাম। বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা মনে রাখবো যে যার সামনে মাইনাস চিহ্ন তাকে 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের বড় সংখ্যাটাকেও 2 এর পরিপূরক করতে হতে পারে, আবার ছোট সংখ্যাটাকেও 2 এর পরিপূরক করতে হতে পারে, আবার দুইটা সংখ্যাকে আমাকে কি করতে হবে 2 এর পরিপূরক করতে হতে পারে। সেটা নির্ভর করবে কিসের উপর, প্রশ্নের উপর। প্রশ্নটা কিরকম করতেছে সেটার উপর ভিত্তি করে আমরা কি করব 2 এর পরিপূরক মানটা নির্ণয় করব। আশা করি তোমাদের 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে কার, এই প্রশ্নের উত্তরটা এখন তোমাদের কাছে ক্লিয়ার। আরেকবার বলে দিচ্ছি 2 এর পরিপূরক নির্ণয় করব যার সামনে মাইনাস চিহ্ন থাকবে তার। ওকে আচ্ছা এখন এইখানে আমাদের প্রশ্নতে কিছু পরিবর্তন করতে পারতো, সেটা হচ্ছে যোগের মাধ্যমে না বলে এখানে আমাদের বলতে পারতো হচ্ছে 2 এর পরিপূরকের সাহায্যে। কি বলতে পারতো 2 এর পরিপূরকের সাহায্যে। ওকে এই কথাটা বললেও আমার কি প্রসেস একই, অর্থাৎ আমরা যা কিছু লিখছি সবকিছু ঠিক থাকবে। যোগের মাধ্যমে বললেও ওই একই উত্তর, 2 এর পরিপূরকের সাহায্যে বললেও কি ওই একই উত্তর। আচ্ছা 3 নাম্বার আরেকটা কথা থাকতে পারে, সেটা হচ্ছে একটি মাত্র অপারেশনের সাহায্যে। এখানে আরেকটা কথা থাকে একটি মাত্র অপারেশন, একটি মাত্র অপারেশন এর সাহায্যে। যদি এই কথাটাও প্রশ্নের মধ্যে বা উদ্দীপকের মধ্যে থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এখানে আমাকে কি করতে হবে 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। তাহলে 3টা কথা পেলাম, 1 নম্বরে যোগের মাধ্যমে, 2 নম্বরে হচ্ছে 2 এর পরিপূরকের সাহায্যে, আর 3 নম্বরে হচ্ছে একটি মাত্র
অপারেশনের সাহায্যে। 3 নম্বর গেল। 4 নম্বর আরেকটা কথা থাকতে পারে, সেটা হচ্ছে আধুনিক কম্পিউটার পদ্ধতিতে। আধুনিক কম্পিউটার পদ্ধতিতে। যদি এই কথাটা থাকে তাহলেও তোমাকে বুঝে নিতে হবে যে আমাকে কি করতে হবে, 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমি আরেকবার সম্পূর্ণটাকে হচ্ছে সামারি যদি করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে যে আমরা কখন বা কোন জিনিসগুলা দেখে বুঝবো যে এই প্রশ্নটাতে আমাকে 2 এর পরিপূরক করতে হবে। 1 নম্বরে যোগের মাধ্যমে, 2 এর পরিপূরকের সাহায্যে, একটি মাত্র অপারেশনের সাহায্যে, আধুনিক কম্পিউটার পদ্ধতিতে। এই 4টা কথা থাকলে আমরা বুঝবো যে আমাদের প্রশ্নটাতে 2 এর পরিপূরক করতে হবে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে যে কোন সংখ্যাটা 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। এটার জন্য আমরা মনে রাখবো যার সামনে মাইনাস চিহ্ন থাকবে সেই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। আর বাকি যে প্রসেস ছিল আগের মতো করে হচ্ছে আমরা সেম ভাবে হচ্ছে নির্ণয় করব। আশা করি 2 এর পরিপূরক নিয়ে তোমাদের ধারণা একদমই ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা আরেকবার বলতেছি, পরীক্ষার আমরা ক্লাসের মধ্যে যতই ভালো বুঝি না কেন, কয়েকদিন পরে কিন্তু আমরা কি ভুলে যাই। তো তোমাদের কাজ হচ্ছে, যদি তোমার মনে হয় যে আমি ভুলে যেতে পারি, তাহলে তোমার কাজ হচ্ছে তুমি ভিডিওটাকে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো, অথবা তুমি হচ্ছে সেভ করে রাখো। তাহলে পরীক্ষার আগে কি তোমার খুঁজে পেতে ভিডিওটা আরেকবার রিভিশন দিতে কি হবে, সহজ হবে। ওকে, আশা করি এই সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট ক্লাসে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে কোনো টপিকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা অথবা গ্রুপে জানাবা। আমি ওই সমস্যাটার উপর ভিত্তি করে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা হচ্ছে আমরা এখানে শেষ করতেছি।